এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। Okay. নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি দীপশিখা শুরু করছি জনপ্রিয় অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। ঘড়িতে সন্ধ্যে 7টা মানেই কিন্তু সময় এক্সপ্রেস অনলাইনের। আপনারা নিশ্চয়ই জানেন সারাদিনের বাছাই করা কিছু খবর নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান এক্সপ্রেস অনলাইন। প্রথমেই আলাপ করে নিই আমাদের আজকে ডেস্ক পার্সন আকাশ মহাপাত্র। নমস্কার আকাশ দা, এক্সপ্রেস অনলাইনে তোমাকে স্বাগত। প্রথমেই আজকের এক্সপ্রেস অনলাইনে আমরা চলে যাব যে খবরে আজকের শিরোনাম, ইডির হাতে গ্রেপ্তার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। একেবারে সকাল বিধায়কের বাড়িতে হানা দিয়েছিল ইডি। অবশ্য পালানোর চেষ্টা করেও ছিলেন বিধায়ক, তবে ধোপে টেকেনি। অবশেষে ইডির হাতে গ্রেপ্তার হয় বিধায়ক। তবে কেন্দ্রীয় সংস্থার 3 জওয়ান তাকে ধরে ফেলে। পরে জিজ্ঞাসাবাদ, ফোন তল্লাশি শেষে আবারও গ্রেপ্তার জীবন কৃষ্ণ। তো তুমি এই জীবন কৃষ্ণের যে গ্রেপ্তার, এই গ্রেপ্তারিটা হয়েছে আজকে, কিন্তু এবারে তার আগেও ওনার বাড়িতে কিন্তু হানা দেওয়া হয়েছিল। এর আগেও ওনার বাড়িতে সিবিআই এর হানা পড়েছিল, তুমি দেখবে। তখন উনি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। এইবারেও কিন্তু একই ঘটনা দেখা গেল। এবার তিনি, জানা গেছে, একটি মোবাইল ফোন ঝোপের ধারে বা ড্রেনে কিছুতে তিনি ফেলে দিয়ে চলে গেছেন। তো এই জিনিসটা নিয়ে এখনো তরজা চলছে, রাজনৈতিক তরজা, যে যদি সত্যি তিনি কিছু না করেন তাহলে কেন তিনি ফেলবেন। তো এইবারে আমরা দেখতে পাচ্ছি যে তার বাড়ির যে ড্রাইভার, তার গাড়ির যে ড্রাইভার, তাকেও ইডি জিজ্ঞাসাবাদ করেছে, দফায় জিজ্ঞাসাবাদ হয়েছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখন এই ভোটের মহলে, সামনেই আমাদের 2026-এ ভোট আসছে, সেই তার ভোটের ঠিক আগেই এই মানে আমাদের শাসক দলের একজন নেতার এই ধরনের নেতার বাড়িতে যে ইডির হানা, এটা ভোটের এই আমাদের 2026-এর যে ভোট, সেই ভোটের উপর তার যে ইফেক্টটা পড়বে, এটাও এখন একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে শাসক দলের কাছে। তো আমরা প্রথমে আগে প্রতিবেদনটা দেখে নেব। ইডির একটি দল সকাল পৌঁছে যায় জীবন কৃষ্ণের আন্দির গ্রামের বাড়িতে। বিধায়ক সেই সময় বাড়িতেই ছিলেন। সূত্রের খবর, ইডিকে দেখে বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন জীবন কৃষ্ণ। কেন্দ্রীয় সংস্থার 3 জওয়ান তাকে ধাওয়া করে ধরে ফেলেন। পিছনের দরজা দিয়েই নিয়ে আসা হয় তাকে বাড়িতে। ইডির অন্তত 5 জন আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করেন। পাশাপাশি জীবন কৃষ্ণের গাড়ির চালক রাজেশ ঘোষকেও টানা জিজ্ঞাসাবাদ করা হয়। তার বাড়িতেও গিয়েছিলেন ইডির আধিকারিকেরা। সূত্রের খবর, প্রথমে ইডি আধিকারিকেরা বুঝতে পারেননি যে বিধায়ক মোবাইল বাইরে ফেলে দিয়েছেন। বেশ কিছুক্ষণ পরে পিছনের ঝোপের পরিত্যক্ত নর্দমা থেকে মোবাইলটি উদ্ধার করা হয়। মোবাইলটি কী অবস্থায় আছে এবং তাতে কী তথ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। নিয়োগ মামলায় 2023 সালের 17 এপ্রিল জীবন কৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। তার আগে তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। অভিযোগ, তল্লাশির সময় প্রমাণ লোপাটের জন্য জীবন কৃষ্ণ নিজের 2টি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। দীর্ঘ তল্লাশির পর পুকুরের জল ছেঁচে তা উদ্ধার করা হয়। 13 মাস পর তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। জেল থেকে বেরিয়ে বিধানসভাতেও গিয়েছিলেন জীবন কৃষ্ণ। সোমবার দুপুর 12টা নাগাদ বিধায়ককে ইডির আধিকারিকেরা আটক করেন। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। তো আমরা যেটা দেখলাম, আবারও মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। সিবিআই এর পর এবার ইডি কে দেখে পালানোর চেষ্টা করেছিলেন তিনি। পালানোর সময় বাড়ির পিছনে ঝোপে একটি মোবাইল ফোনও ফেলে দিয়েছিলেন তিনি, এমনটাই আমরা দেখতে পেলাম। নিয়োগ মামলায় 2023 সালের 17 এপ্রিল জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তার আগে তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল।
অভিযোগ, তল্লাশির সময় প্রমাণ লোপাটের জন্য জীবনকৃষ্ণ নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আবারও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হলো। আবারও ইডি তল্লাশি করলো তার বাড়িতে এবং আবারও ঝোপের ধারে দুটি মোবাইল ফোন ফেলে দিয়েছিলেন তিনি। কিন্তু ইডির তল্লাশির পর সেই ঝোপ থেকে বা নর্দমা থেকে সেই দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। 13 মাস পর সুপ্রিম কোর্টের থেকে জামিন পেয়েছিলেন তিনি এবং জেল থেকে বেরিয়ে বিধানসভাতেও গিয়েছিলেন তিনি। আবারও ইডির তল্লাশি আজকের একেবারে 7 সকালে এবং আবারও গ্রেপ্তার ইডির হাতে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এই প্রসঙ্গে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। নমস্কার রক্তিম, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত। ধন্যবাদ। রক্তিম, প্রথমেই জেনে নিতে চাইবো যে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে যে ইডির হানা, এখানে এর মধ্যে স্থানীয়দের মধ্যে কিরকম প্রতিক্রিয়া দেখা দিয়েছিল? দেখো, আমি তোমাকে যেটা জানিয়ে রাখবো যে জীবনকৃষ্ণ সাহার তার বাড়িতে আজকে সকালবেলায় যখন ইডি হানা দেয় তারপর থেকেই কিন্তু জীবনকৃষ্ণ সাহার বাড়ির আশেপাশে জীবনকৃষ্ণ সাহার যারা অনুগামী, তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু ভিড় জমান, তারা কিন্তু দেখতে আসেন। এছাড়াও কিন্তু অনেক সাধারণ মানুষও কিন্তু জীবনকৃষ্ণ সাহার বাড়ির আশেপাশে ভিড় জমিয়েছিলেন দেখবার জন্য। কারণ ঠিক কিছুদিন আগে অর্থাৎ 2023 সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সিবিআই তাকে গ্রেপ্তার করে এবং তারপর আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি আজ ঘটছে। সেই জিনিসটি দেখবার জন্য, প্রত্যক্ষদর্শী হবার জন্য অনেকেই কিন্তু জীবনকৃষ্ণ সাহার বাড়ির সামনে এসে ভিড় জমিয়েছিলেন, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। তবে জীবনকৃষ্ণ সাহার যে সমস্ত বাড়ির আশেপাশের যারা প্রতিবেশী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে তারা যেটা জানাচ্ছেন স্পষ্টতই জীবনকৃষ্ণ সাহার বাড়িতে কিন্তু অনেকেই দেখা করতে আসতো। তবে তারা কি কারণে দেখা করতে আসতো সেই বিষয় নিয়ে তারা কিন্তু মুখ খুলতে নারাজ। যদিও আমরা কোট আনকোট তাদের কাছ থেকে যেটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে জীবনকৃষ্ণ সাহার এই টাকাগুলি নিয়েছে। তারা কিন্তু টাকা ফেরত নেবার জন্য কিন্তু জীবনবাবুর কাছে আসতেন, এমনটা কিন্তু আমরা কোট আনকোট তাদের কাছ থেকে জানতে পাচ্ছি। পাশাপাশি জীবনকৃষ্ণ সাহার যে রেপুটেশন ওই এলাকায়, সেই রেপুটেশন কিন্তু খুব একটা ভালো নয়। কারণ অনেকেই বলছেন যে জীবনকৃষ্ণ সাহা শুধুমাত্র যে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত, সেই শুধু নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত এমনটা কিন্তু নয়। এর পাশাপাশি ওই এলাকায় কিন্তু অনেক সময় বিধায়ক হওয়ার আগে থেকেই তিনি কিন্তু একটা দুর্দান্ত প্রতাপ হিসাবে পরিচিত ছিলেন। পাশাপাশি তার যিনি বাবা, তার বাবা কিন্তু জীবনকৃষ্ণ সাহাকে কার্যত দেখেন না, কার্যত জীবনকৃষ্ণ সাহার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার বাবা বীরভূমের সাঁইথিয়ায় বসবাস করেন এবং তার জীবনকৃষ্ণ সাহা যে বাড়িতে বসবাস করেন সেই বাড়িটিও জীবনকৃষ্ণ সাহার বাবার নামে রয়েছে। সেই বাড়িটি যদিও জীবনকৃষ্ণ সাহাকে সেই বাড়ি থেকে চলে যেতে বলার জন্য জীবনকৃষ্ণ সাহার সঙ্গে তার বাবার একটি বাকবিতণ্ডা তৈরি হয়, তারপরে সেই জিনিস কিন্তু একেবারে আইনি পর্যায়ে চলে গিয়েছে। জীবনকৃষ্ণ সাহাকে জীবনকৃষ্ণ সাহার বাবা কার্যত সেই বাড়ি থেকে চলে যাবার জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, এমনটা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এর পাশাপাশি জীবনকৃষ্ণ সাহার বাড়িতে শুধুমাত্র আজকে নয়, জীবনকৃষ্ণ সাহার পিসির বাড়ি, সেখানেও আজকে জীবনকৃষ্ণ সাহার পিসির বাড়িতেও ইডি রেড করে। পাশাপাশি আমরা যেটা জানতে পারছি জীবনকৃষ্ণ সাহার ঘনিষ্ঠ এক ব্যক্তি যিনি ওই বড়োয়া বিধানসভারই জীবনকৃষ্ণ সাহার পাশের গ্রাম মহিষ গ্রাম, সেখানকার বাসিন্দা, তিনি বেসরকারি ব্যাংকের কর্মী, তার বাড়িতেও আজকে ইডি রেড করেছেন। পাশাপাশি জীবনকৃষ্ণ সাহার বাড়িতেই জীবনকৃষ্ণ সাহার যিনি গাড়ি চালক, অর্থাৎ জীবনকৃষ্ণ সাহার সঙ্গে যিনি সবসময় থাকেন আত্মসহায়ক হিসেবে, জীবনকৃষ্ণ সাহার ছায়া সঙ্গী হিসেবে সবসময় যিনি থাকেন, সেই রাজেশ ঘোষকেও কিন্তু দফায় দফায় জীবনকৃষ্ণ সাহার বাড়িতে আজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে আমরা যেটা জানতে পাচ্ছি ঠিক 2023 সালে যেমনটা জীবনকৃষ্ণ সাহাকে সিবিআই গ্রেপ্তার করতে আসে, তারপর তার যে দুটি মোবাইল ফোন, সেই দুটি মোবাইল ফোন সিজ করে নেবার পর বাথরুম যাওয়ার নাম করে তখন যেমন জীবনকৃষ্ণ সাহা তার মোবাইল ফোন দুটি ছিনিয়ে নিয়ে সিবিআই এর হাত থেকে কার্যত একদম তার বাড়ির ছাদ থেকে পুকুরে ফেলে দিয়েছিল। তারপর সেই মোবাইল ফোন দুটি উদ্ধার করতে কার্যত তালঘাম ছোটাতে হয়েছিল সিবিআই এর আধিকারিকদের। পুকুরের জল ছিঁচে অবশেষে 3 দিন পর সেই মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়। তারপরে জীবনকৃষ্ণ সাহাকে সেই সময় সিবিআই এর যারা আধিকারিক রয়েছেন তারা গ্রেপ্তার করে নিয়ে গিয়েছেন।
তবে ঠিক সেম জিনিস, একই ঘটনা, তার পুনরাবৃত্তি আজকেও দেখা গেল। সেটা হচ্ছে জীবনকৃষ্ণ সাহা যখন টের পেলেন তার বাড়িতে ইডির যে সমস্ত তদন্তকারীরা তারা ঢুকছেন, ঠিক সে সময় কার্যত জীবনকৃষ্ণ সাহা তার যে দুটি মোবাইল ফোন, সেই দুটি মোবাইল ফোন কার্যত তিনি নিয়ে গিয়ে ছুঁড়ে ফেলবার চেষ্টা করলেন স্থানীয় তার যে বাড়ির পিছনের পুকুর। আর সকালবেলায় আমি দেখিয়েছি, আমাদের এক্সপ্রেস নিউজের যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছে তাদেরকে আমি দেখিয়েছি লাইভের মাধ্যমে, সেই পুকুর পাড়ে ফেললেন এবং তারপরে কিন্তু নিজে সেই পাঁচিরের মধ্যে উঠে গিয়ে পাঁচির টপকে পালানোর চেষ্টা করছিলেন। ঠিক সে সময় ইডির যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা বুঝতে পেরে যান যে জীবনকৃষ্ণ সাহা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, মোবাইল ফোন ফেলে দেওয়ার চেষ্টা করেছে। ঠিক সে সময় জীবনকৃষ্ণ সাহাকে ইডির আধিকারিকেরা তৎক্ষণাৎ সেখানে গিয়ে আটক করে এবং তাকে কার্যত হাত ধরে নিয়ে আসে। একটা ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে জীবনকৃষ্ণ সাহাকে হাত ধরে সেখান থেকে নিয়ে আসছে ইডির আধিকারিকেরা এবং ইডির আধিকারিকেরা জীবনকৃষ্ণ সাহাকে বলছে, আপনার দিমাগ খারাপ হয়ে গিয়া থা ক্যা, অর্থাৎ তোমার কি মাথার কোনো অসুবিধা হয়েছিল তাই তুমি এরকম ভাবে পালিয়ে যাচ্ছ কেন, এই সমস্ত কিছু জিজ্ঞাসা করছে। তারপর কার্যত 6 ঘন্টা টানা 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় জীবনকৃষ্ণ সাহাকে, জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগর সাহাকে এবং জীবনকৃষ্ণ সাহার আত্মসহায়ক অর্থাৎ ড্রাইভার রাজেশ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় 6 ঘন্টা। 6 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পর জীবনকৃষ্ণ সাহাকে কার্যত 12টা 22 মিনিট নাগাদ জীবনকৃষ্ণ সাহার যে বাড়ি, সেই বাড়ি থেকে ইডির একটি কালো গাড়িতে করে বার করে নিয়ে যাওয়া হয়। যদিও জীবনকৃষ্ণ সাহাকে যখন বার করে নিয়ে যাওয়া হয়, আমি নিজে প্রশ্ন করেছিলাম জীবনকৃষ্ণ সাহাকে, দাদা কি বলবেন, আপনাকে গ্রেপ্তার করা হলো, এই ধরনের প্রশ্ন করার সত্ত্বেও তিনি সেই প্রশ্নের কোনো উত্তর দেননি। যদিও তিনি হাসি মুখে ছিলেন এবং আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার দিকে কার্যত হাত নেড়ে টাটা করে চলে গেলেন এবং জীবনকৃষ্ণ সাহাকে তারপরে ব্যাংশাল কোর্টে, অর্থাৎ কলকাতার যে ব্যাংশাল কোর্ট রয়েছে সেই ব্যাংশাল কোর্টে কোর্ট প্রোডাকশন করা হয়েছে। যদিও জীবনকৃষ্ণ সাহাকে আজকের যে গ্রেপ্তারি, এই গ্রেপ্তারি খুব একটা বেশিক্ষণ সময় নয়, 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টার মধ্যেই জীবনকৃষ্ণ সাহা আজ গ্রেপ্তার হয়ে যান। তারপরই কিন্তু তাকে তার বাড়ি থেকে অর্থাৎ মুর্শিদাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে গিয়েছে ইডির তদন্তকারী আধিকারিকেরা, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তবে জীবনকৃষ্ণ সাহার যে সমস্ত সম্পত্তি, সেই সম্পত্তির একটি হিসাব জানতে চেয়েছিল ইডির আধিকারিকরা। সেই সম্পত্তির হিসাব কার্যত জীবনকৃষ্ণ সাহার যে ইনকাম সোর্স, অর্থাৎ জীবনকৃষ্ণ সাহা নিজে একজন বিধায়ক, সেই বিধায়ক তহবিল থেকে ইনকাম। জীবনকৃষ্ণ সাহা তিনি যে একটি সরকারি চাকরি করেন একটি স্কুলে, হাই স্কুলের টিচার, সেই স্কুলের সরকারি চাকরির যে ইনকাম, সেই ইনকাম এবং জীবনকৃষ্ণ সাহার ওয়াইফ অর্থাৎ টগর সাহা, তিনি প্রাইমারি স্কুলের টিচার, তার যে ইনকাম, এই 3টে ইনকাম সোর্সের থেকে তুলনামূলক অনেকটাই বেশি, যার কারণে আজকে জীবনকৃষ্ণ সাহাকে হিসাব বহির্ভূত সম্পত্তি অর্থাৎ আয় বহির্ভূত সম্পত্তি থাকার কারণেই আজকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। আচ্ছা, একটা জিনিস আমরা জানতে চাইবো, মোবাইল তো তিনি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, সেটা তো উদ্ধার হয়েছে, তার মোবাইল থেকে কি কোনো তথ্য পাওয়া গেছে, এরকম ভাবে কোনো সূত্রের কোনো খবর আছে? দেখো, আমরা যেটা জানতে পারছি, আমরা যে সমস্ত টেলিফোন বিশেষজ্ঞ রয়েছে তাদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছে যে তার মোবাইল ফোনে যদি কোনো কিছু থেকে থাকে, কোনো ইনফরমেশন বা কোনো ডাটা থেকে থাকে, যদি তিনি সেই মোবাইল ফোনটি খারাপ করে দেন বা ভেঙে দেন বা সেই মোবাইল ফোন থেকে সেই ডাটা ডিলিট করে দেন, তবে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়েও কিন্তু সেই সমস্ত ডাটা কিন্তু উদ্ধার করতে পারে তদন্তকারীরা। এর আগেও যখন সিবিআই এর ক্ষেত্রে যখন জীবনকৃষ্ণ সাহা তার মোবাইল ফোন দুটি পুকুরে ফেলে দিয়েছিলেন, টানা 3 দিন পর তার মোবাইল ফোন দুটি উদ্ধার হয়েছিল, তখনও কিন্তু তার মোবাইল ফোনটি কার্যত চলছিল না, কার্যত খারাপ হয়েছিল। সেই মোবাইল ফোন থেকেও কিন্তু সেই সময় সিবিআই এর আধিকারিকেরা একাধিক কল রেকর্ড, একাধিক ডাটা, সেই সমস্ত কিছু কিন্তু উদ্ধার করেছিল। সেই ক্ষেত্রে আজকেও জীবনকৃষ্ণ সাহা যে মোবাইল ফোন দুটি ফেলে দিয়েছিলেন, সেই মোবাইল ফোন দুটির মধ্যে একটি হচ্ছে স্যামসাং মোবাইল ফোন এবং আরেকটি হচ্ছে আইফোন। এই দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে ইডির তদন্তকারীরা। তারা সেই মোবাইল ফোন থেকে ইতিমধ্যেই চেষ্টা চালাচ্ছে কি রয়েছে সেই মোবাইল ফোনের মধ্যে, কেন সেই মোবাইল ফোনটি ফেলে দিল, যদি সেই মোবাইল ফোনটার মধ্যে কিছু না থাকতো তাহলে সেই মোবাইল ফোন কেন ফেলতে গেল, সেই বিষয় নিয়েও কিন্তু তৎপর রয়েছে ইডির যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা। এবং সেই মোবাইল ফোনগুলি কার্যত ইতিমধ্যেই ডিভাইস খুঁজে চেষ্টা করা হচ্ছে কি রয়েছে, কি ডাটা পাওয়া যায় বা এই নিয়োগ দুর্নীতি মামলার সম্পর্কে আর কি কি তথ্য সামনে আসে মোবাইল ফোন থেকে, সেগুলি কিন্তু এখন খুঁজে বার করার চেষ্টা চালাচ্ছে ইডির তদন্তকারীরা। হ্যাঁ, তো রক্তিম, আরেকটা জিনিস জানতে চাইবো যে তুমি বললে এইমাত্র যে তার কৃষ্ণনগরের বাড়িতেও ইডির হানা দিয়েছে, তো সেখান থেকে কি কোনো তথ্য ইডি জোগাড় করতে পেরেছে, সেই সম্বন্ধে কোনো খবর?
দেখো, ইডি তার কৃষ্ণনগরের বাড়ি নয়, ইডি তার পিসির বাড়িতে হানা দিয়েছে। পিসির বাড়িতে পিসির বাড়িতে হানা দিয়ে সেখান থেকে কার্যত ইডি সেখানে তার পিসি এবং তার যে সমস্ত আত্মীয় স্বজন, পাশাপাশি জীবনকৃষ্ণ সাহার যে শ্বশুর বাড়ি, সেই শ্বশুর বাড়িতেও হানা দিয়েছিল এবং সেখান থেকেও কিন্তু একাধিক তথ্য জানার চেষ্টা চালাচ্ছিল ইডির তদন্তকারীরা। যদিও সেখান থেকে জীবনকৃষ্ণ সাহার যে সমস্ত আত্মীয়ের বাড়ি, যেমন পিসির বাড়ি এবং শ্বশুর বাড়ি, সেই সমস্ত এলাকা থেকে 7 থেকে 8 ঘন্টা তল্লাশি চালানো এবং তাদের বাড়িতে জিজ্ঞাসাবাদের পর তাদের আত্মীয়দের সেখান থেকে কিন্তু ইডির আধিকারিকেরা বেরিয়ে যান। যদিও জীবনকৃষ্ণ সাহার যে আরো এক ছায়া সঙ্গী যার বাড়ি মহিষ গ্রামে, তার বাড়িতেও আজ ইডি গিয়েছিল, তার বাড়িতে প্রায় 12 ঘন্টা ধরে ইডির তদন্তকারীরা তল্লাশি চালানোর পর সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে গিয়েছে, এমনটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। আচ্ছা রক্তিম, তোমাকে জিজ্ঞাসা করতে চাই, সামনেই বিধানসভার ভোট, সেই নিয়ে শাসক দলে রীতিমতো দামামা একটা পরিস্থিতি চলছে জীবনকৃষ্ণ সাহার এই গ্রেপ্তারি। তো শাসক দলের মধ্যে কি ইম্প্যাক্ট পড়েছে এই ঘটনা? আজকে ইডির এই গ্রেপ্তারি কি ইম্প্যাক্ট ফেলেছে শাসক দলের মধ্যে, কি জানতে পারছো? দেখো, আমি তোমাকে যেটা জানাবো সেটা হচ্ছে যে ইডি আজ জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করেছে। এর আগে জীবনকৃষ্ণ সাহা সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিল। এরপর থেকে আজকের যে গ্রেপ্তারি, এই গ্রেপ্তারির পর থেকে শাসক দলের পক্ষ থেকে কিন্তু কার্যত জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারি নিয়ে যেটা মন্তব্য করা হচ্ছে বা প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে জীবনকৃষ্ণ সাহা জেল থেকে বেরিয়ে আসার পর, অর্থাৎ এর আগে যখন সিবিআই এর কাছে গ্রেপ্তার হবার পর জেলে গিয়েছিলেন, আলিপুর জেলে তিনি ছিলেন, সেই জেল থেকে বেরিয়ে আসার পর 13 মাস জেল খাটার পর যখন তিনি বাড়ি আসেন, তখন কিন্তু জীবনকৃষ্ণ সাহা কিন্তু তার নেতৃত্ব দিয়ে, নেতৃত্বের বলে কার্যত জনপ্রিয় হয়েছিলেন আস্তে আস্তে, এবং তার এই জনপ্রিয়তাকে ভাঙার জন্য যাতে সামনের বিধানসভা নির্বাচনে কোনোভাবেই জীবনকৃষ্ণ সাহা জিততে না পারে, অর্থাৎ জীবনকৃষ্ণ সাহা ছাড়াও তৃণমূল দলে যিনি দাঁড়াবেন ওখানে সেই তৃণমূলের টিকিটে যাতে জিততে না পারেন, তার জন্যই বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় তদন্তকারীদের লেলিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে লেলিয়ে দিয়ে জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হচ্ছে, এমনটাই কিন্তু শাসক দলের পক্ষ থেকে মন্তব্য করা হচ্ছে। পাশাপাশি কিন্তু বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে, যেমন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যেমন বিরোধী নেতা কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী, এরা যে মন্তব্যগুলি করছেন, সবে তো শুরু হলো জীবনকৃষ্ণ সাহাকে দিয়ে, এরপর কিন্তু আরো শাসক দলের নেতৃত্ব, এরপর কার্যত রাঘব গোয়ালের মতো নেতৃত্ব যারা রয়েছে, তারাও কিন্তু গ্রেপ্তার হতে বাধ্য ইডির হাতে, এমনটা কিন্তু বিরোধীদের পক্ষ থেকে মন্তব্য করা হচ্ছে। আচ্ছা রক্তিম, এর আগের বারেও যখন গ্রেপ্তার হয়েছিল জীবনকৃষ্ণ, তখনও ফোন ফেলে দেওয়ার এবং তথ্য প্রমাণ লোপাট করার একটা চেষ্টা করেছিলেন জীবনকৃষ্ণ সাহা, এবং পুনরায় আবারও যখন ইডি হানা দিলেন তার বাড়িতে, তখনও সেম জিনিস আমরা দেখতে পেলাম, উনি পালানোর চেষ্টা করছিলেন এবং ফোন ফেলে দিলেন। তো এই ঘটনার সাপেক্ষে কিছুটা কি মনে হচ্ছে না যে উনি দোষী, তাই তিনি প্রমাণ লোপাট করার চেষ্টা করছেন? এলাকাবাসীরা কি ভাবছেন, কি বলছেন? শাসক দলের কি প্রতিক্রিয়া এই ফোন ফেলে দেওয়ার ঘটনাটা? ফোন ফেলে দেওয়ার ঘটনায় বা পালিয়ে যাওয়ার ঘটনায়? শাসক দলের পক্ষ থেকে এই যে ফোন ফেলে দেওয়ার ঘটনা নিয়ে আমরা সাংবাদিকেরা শাসক দলের নেতৃত্বদের প্রশ্ন করলেও শাসক দলের নেতৃত্বরা কার্যত এই ফোন ফেলে দেওয়ার ঘটনা কিন্তু এড়িয়ে যাচ্ছেন। তারা একটাই বক্তব্য যেটা দিচ্ছেন যে এই সমস্ত বিষয় যেগুলি জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয়েছে বা জীবনকৃষ্ণ সাহাকে আজকে তার বাড়ি থেকে ইডি গ্রেপ্তার করে নিয়ে গেছে, তার বাড়িতে তল্লাশি চালিয়েছে, এই সমস্ত বিষয় কার্যত বিজেপির ইন্ধনে হচ্ছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। তবে ফোন ফেলে দেওয়ার বিষয় বা নিজে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছেন সেই বিষয়গুলি কিন্তু কার্যত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে এড়িয়ে যাওয়া হচ্ছে। তবে তোমাকে আমি জানিয়ে রাখবো যে অধীর রঞ্জন চৌধুরী, পশ্চিমবঙ্গের যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, বর্তমানে কেন্দ্রীয় যে কংগ্রেস কমিটি, সেই কেন্দ্রীয় কংগ্রেস কমিটির এক্সিকিউটিভ মেম্বার, সেই অধীর রঞ্জন চৌধুরী যে প্রতিক্রিয়া দিয়েছেন বা তিনি যেটা মন্তব্য করছেন, তিনি বলছেন যে কার্যত এই যে ফোন ফেলে দিচ্ছেন বারবার বা তিনি পাঁচির টপকে পালানোর চেষ্টা করছেন, যার ফলে জীবনকৃষ্ণ সাহার পায়ে কিছুটা লেগেছে। আমরা দেখতে পাচ্ছিলাম যখন সিবিআই এর আধিকারিকেরা তাকে নিয়ে আসছে ধরে, তখন কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, গোটা গায়ে কাদা লেগে আছে। সেই সময় কার্যত জীবনকৃষ্ণ সাহা নিজেই বলে দিচ্ছে বা নিজেই ইঙ্গিত দিচ্ছে যে তিনি দোষী, কারণ তিনি যদি দোষী না হন তাহলে ইডির আসার খবর পেয়ে আগের বারের মতো কেন এবার ফোন ফেলতে? আচ্ছা, আমরা অধীর রঞ্জন চৌধুরীর মন্তব্যটা পেয়েছি, আমরা প্রথমে একবার মন্তব্যটা শুনে নেব। কিন্তু এবারে মনে হয় মোবাইল ছোড়ার তেমন জোর ছিল না, তাই ইডির হাতে সরাসরি এই মোবাইল পুকুর পাড় থেকেই হস্তগত হলো।
দিদির দলের যারা চোর বাটপার আছে তাদের আরো বেশি করে পুলিশ দেখে, পুলিশ মানে কি সিবিআই দেখে, ইডি দেখে মোবাইল ছোঁড়ার ট্রেনিং নিয়ে তাদের চলা উচিত। এই ঘটনাগুলো একটা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে সিবিআই বা ইডি তারা তদন্ত করে, হানা দেয়, জিজ্ঞাসাবাদ করে, কিন্তু তার পরিণামে কাজের কাজ কি হচ্ছে এই প্রশ্ন আমাদের থাকছে এবং থাকবে। আমরা অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য শুনলাম, তো রক্তিম তুমি এই প্রসঙ্গে কি বলবে? দেখো, অধীর রঞ্জন চৌধুরী তিনি বিরোধী রাজনৈতিক দলের একটি নেতৃত্ব, তিনি দীর্ঘদিনের বহরমপুরের সাংসদ ছিলেন, অর্থাৎ বহরমপুর লোকসভা কেন্দ্র কিন্তু বড়ুয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। আর সেই লোকসভা কেন্দ্রেরই আরো এক বিধায়ক জীবন কৃষ্ণ সাহা যখন গ্রেপ্তার হচ্ছেন, তখন কিন্তু জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তার হবার পর কিন্তু কার্যত জীবন কৃষ্ণ সাহাকে তুলোধনা করতে দেখা গেল অধীর রঞ্জন চৌধুরীকে। অধীর রঞ্জন চৌধুরী কার্যত জীবন কৃষ্ণ সাহাকে তুলোধনার সুরে যেটা জানালেন যে জীবন কৃষ্ণ সাহা শুধু নয়, এরকম হাজার হাজার রাঘব গোয়াল কিন্তু রয়েছেন, তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হবে, তারাও কিন্তু প্রস্তুত থাকবেন আগামী দিনে। যারা এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন শাসক দলে কেউ বাদ যাবে না, এমনটাই কিন্তু মন্তব্য করছেন অধীর রঞ্জন চৌধুরী। শুধুমাত্র অধীর রঞ্জন চৌধুরী নয়, পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও কার্যত যে মন্তব্য করেছেন, সেই মন্তব্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল কংগ্রেসের সবে জেল যাত্রা শুরু হলো, যারা যারা জেলে ছিলেন, যারা যারা জামিনের বাইরে রয়েছেন তারা তো আবার জেলে যাবেন, পাশাপাশি আরো যে সমস্ত নতুন নেতৃত্বরা রয়েছেন যারা এর আগে নিয়োগ দুর্নীতি বা এই সমস্ত বিষয়ে গ্রেপ্তার হননি বা যারা এই ধরনের কাজ করেছেন তাদেরকেও গ্রেপ্তার করা হবে, কার্যত শুভেন্দু অধিকারী এমনটাই জানাচ্ছেন। পাশাপাশি মোহাম্মদ সেলিম তিনি কার্যত একটি টুইট করেছেন, সেই টুইটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ সেলিম লিখেছেন যে নিউটনের তৃতীয় সূত্র, প্রত্যেক প্রক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, অর্থাৎ নিউটনের যে তৃতীয় সূত্র এভরি অ্যাকশন হ্যাজ ইট ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, সেই বিষয়টি কিন্তু উল্লেখ করে জীবন কৃষ্ণ সাহার গ্রেপ্তারির ছবি পোস্ট করতে দেখা গিয়েছে এক্স হ্যান্ডেলে মোহাম্মদ সেলিমকে। পাশাপাশি রাজ্যের যে সমস্ত বিরোধী দলের নেতৃত্ব রয়েছে জীবন কৃষ্ণ সাহার এই গ্রেপ্তারি নিয়ে কার্যত ইতিমধ্যেই ঝাঁপিয়ে পড়েছেন এই বিধানসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে, তার বলার অপেক্ষা আর থাকে না। সামনে বিধানসভার ভোট, প্রায় কয়েক মাস মাত্র বাকি আছে বিধানসভার ভোটে, তার মধ্যে এরকম একটা বিধায়কের গ্রেপ্তারি ভোট ব্যাংকে কতটা প্রভাব পড়তে পারে বলে তুমি মনে করছো? দেখো, জীবন কৃষ্ণ সাহার যে সিট বড়ুয়া বিধানসভা কেন্দ্র, সেই বড়ুয়া বিধানসভা কেন্দ্র হচ্ছে এসসি সংরক্ষিত সিট, অর্থাৎ শিডিউল কাস্ট সংরক্ষিত সিট। এই সিটের জীবন কৃষ্ণ সাহা তিনি দাঁড়িয়েছিলেন, তার বিপক্ষে দাঁড়িয়েছিল বিজেপি। মাত্র 2000 ভোটের ব্যবধানে কার্যত জীবন কৃষ্ণ সাহা জিতেছিলেন এর আগের 2021-এর বিধানসভা নির্বাচনে। এবার যে 2026-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে তার আগে জীবন কৃষ্ণ সাহা এইভাবে গ্রেপ্তার হচ্ছেন। এই গ্রেপ্তার হবার ফলে কিন্তু চার দলেরই অনেক কোট আনকোট অনেক যে সমস্ত শাসক দলেরই নেতৃত্ব রয়েছে যাদের নাম করছি না, তারাও কিন্তু এই জীবন কৃষ্ণ সাহার গ্রেপ্তারি নিয়ে খুশি। তাদেরও বক্তব্য হচ্ছে যে জীবন কৃষ্ণ সাহা দলের ভাবমূর্তি নষ্ট করছিল, তিনি গেছেন, এবার বাঁচা গেছে, এবার একটা ভালো কোনো মুখ পাওয়া যাবে, তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তাহলে সে যদি ভালো মুখ, যদি ফ্রেশ ক্যান্ডিডেট যদি দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের হয়ে বড়ুয়া বিধানসভায়, তাহলে তৃণমূল কংগ্রেস জয় লাভ করবে, এমনটা কিন্তু সেই সমস্ত নেতৃত্বের বক্তব্য। অন্যদিকে কিন্তু বিজেপি যে বক্তব্য, বিজেপি বলতে চাইছে বড়ুয়া বিধানসভা কেন্দ্রে আগেরবার আমরা 2000 ভোটে পিছিয়েছিলাম, এবার আমরা 20,000 ভোটে লিড পাবো, এমনটাই কিন্তু বলছে। কারণ জীবন কৃষ্ণ সাহার এই গ্রেপ্তারির পর মানুষ মেনে নেবে না তৃণমূল কংগ্রেস দলকে এই বড়ুয়া বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ তোমাকে রক্তিম। এবার আমরা যে খবরে চোখ রাখবো, একটা ভয়ঙ্কর ঘটনা। দিন দুপুরে ছাত্রের বাড়িতে ঢুকে সরাসরি শুট আউট,
কি কারণে এই ঘটনা, কিভাবে এই ঘটনাটি ঘটেছে সেটার বিস্তারিত আমরা জানবো প্রতিবেদন থেকে। কিন্তু তার আগে ঘটনাটা বলে রাখি, কৃষ্ণনগরে এই ঘটনাটি ঘটেছে। সোমবার দুপুরে এক ছাত্রীর বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছে ওই ছাত্রীকে। এবং সেই সময় বাড়িতে তার মা, বাবা কিংবা ভাই কেউই ছিল না বলেই আমরা জানতে পেরেছি। এবং তারা যখন বাড়িতে আসে সেই হত্যাকারীকে কিন্তু তার মা দেখেছিল, এমনটাই দাবি করেছিলেন ছাত্রীর মা। ছাত্রীর নাম ঈশিতা মল্লিক এবং সে 19 বছর বয়স। এই এইচএস দেওয়ার পর কলেজে অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছিল। আমরা আরো বিস্তারিত জানবো প্রতিবেদন থেকে। সবার প্রথম আমরা প্রতিবেদনটা দেখে নিই। কৃষ্ণনগরে এক ছাত্রীকে ঘরে ঢুকে গুলি করার অভিযোগ। মৃত ওই ছাত্রীর নাম ঈশা মল্লিক। কৃষ্ণনগরে ঈশার নিজের বাড়িতে এক যুবক ঢুকে ওই ছাত্রীকে গুলি করে। স্থানীয় সূত্রে জানা গেছে ঈশা কাঁচরাপাড়ায় থাকত এবং সম্প্রতি কৃষ্ণনগরে বাড়িতে গিয়েছিল। রবিবার রাতে এক যুবক তার ঘরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে দেখে ঈশার রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। তখন দেখি ওই বাস থেকে একটা ছেলে বেরোয়, দিয়ে আমি বলছি কে তুমি? বলছে আপনার সাথে কথা ছিল। আমার কী কথা ছিল? তোমাকে বাইরে যাও, তারপরে কথা বলো। যেই তাই বলেছি, আর বন্দুক নিয়ে গুলি ছিল না, ঠিক আছে। আমি আর ছেলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি। অনেক ধাক্কাধাক্কি করার পরে তখন বলছি করণ দিদি কই? তখন দেখছি ধাক্কাধাক্কিটা বন্ধ হয়ে গেছে। আমি করণ দিদি কই? দিয়ে তারপর ওই পাশে পিছন দিয়ে যে দরজা আছে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক যুবককে আটক করেছে। কি কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা যেমনটা দেখলাম, সোমবার দুপুরে আচমকা এক ছাত্রীর বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়। ওই ছাত্রীকে মুহূর্তের মধ্যে ভেসে যায় ঘরের যে মেঝে। দ্বাদশ শ্রেণীর ছাত্রীকে গুলি করা হয়েছে এবং ওই ছাত্রীর নাম ঈশিতা মল্লিক, বয়স 19 বছর। এই ঘটনা থেকে আমাদের প্রথমেই প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থার উপর। আজ একজন দিনে দুপুরে ঢুকে একজনকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করছে, সেইখানে নিরাপত্তা ব্যবস্থার দিকে যে প্রশ্ন উঠছে সেটাও আমরা জেনে নেব। প্রথমে আমাদের প্রতিনিধির সাথে একবার কথা বলে নেব। হ্যাঁ মঞ্জুর, শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা প্রথমে তুমি খবরটা করেছো, তুমি প্রথমে তোমার প্রতিক্রিয়াটা, সেখানকার প্রতিক্রিয়া, তুমি গিয়ে কি দেখলে সেইটা প্রথমে জানতে চাইবো। দেখো, ভর দুপুরে কৃষ্ণনগর শহরে এক ছাত্রীর বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা গুলি করে। এই ঘটনায় এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কৃষ্ণনগর মানিকতলা এলাকায় বাড়ি ওই নিহত ছাত্রী ঈশা মল্লিক। বছর 19-এর ওই ছাত্রী এই বছরেই কলেজে ভর্তি হবে, এমনটাই পরিবার সূত্রে জানা গেছে। তবে এই ছাত্রী কিছুদিন আগেই কাঁচরাপাড়া এলাকাতে বসবাস করত এবং সেই সূত্রে ধরে ওই দুষ্কৃতীর সঙ্গে তার পূর্ব পরিচিত বলে সূত্র মারফত জানা গেছে। তার পূর্ব পরিচিত হওয়ার কারণেই তার বাড়িতে এসে একদম ঠিক পয়েন্ট রেঞ্জ থেকে তাকে লক্ষ্য করে গুলি করে। এই ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে গেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় এলাকায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে। শহরের বুকে শুট আউটের ঘটনায় এলাকার লোকজন রীতিমতো আতঙ্কে রয়েছে। মঞ্জুর, আমরা যেটা জানতে পারছি যে নিহতের বাড়ি একেবারে কৃষ্ণনগরের প্রাণকেন্দ্রে এবং তার বাড়ির অদূরেই রয়েছে পুলিশ সুপারের অফিস। তো এইরকম একটা জায়গায় একটা মেয়ের বাড়িতে একেবারে দিন দুপুরে শুট আউটের ঘটনা, কি প্রতিক্রিয়া ফেলেছে এলাকাবাসীর মধ্যে? দেখেন, এলাকাবাসী শহরের ভিতরে এইরকম শুট আউটের ঘটনায় রীতিমতো এলাকার লোকজন আতঙ্ক সৃষ্টি হয়েছে।
তবে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী এবং ঘটনার তদন্ত শুরু করেছে, অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে। হ্যাঁ, আর জানতে চাইবো যে এই যে বাড়িতে ঢুকে এই যে হত্যাটা করলো, এর পেছনে উদ্দেশ্যটা কি আছে, এরকম কি জানা গেছে? দেখো, দুজনের সাথে পূর্ব পরিচিত এবং তাদের প্রেমের সম্পর্ক ছিল এবং প্রেমের সম্পর্ক প্রত্যাখ্যান করার পরে বেশ কিছুদিন ধরে ওই ছাত্রী ওই যুবকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে। তারপরেই ওই যুবক কাঁচরাপাড়া এলাকা থেকে সোজা কৃষ্ণনগরে আসে এবং ওই ছাত্রীর বাড়িতে ঢোকে এবং দোতলার উপরে গিয়ে ওই ছাত্রীকে লক্ষ্য করে গুলি চালায়। ছেলেটিকে কি ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে নাকি পুলিশ? না, অভিযুক্তকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ, তবে অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। যে এই তদন্ত কত দূর এগিয়েছে এই সম্বন্ধে কিছু জানা যাচ্ছে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানিয়েছে, অভিযুক্তের নাম দেবরাজ সিং, তার বয়স 23 থেকে 24 বছর মধ্যে হবে, এমনটাই পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে। কোন এলাকায় বাড়ি ওই যুবকের? অভিযুক্ত ওই যুবকের বাড়ি ব্যারাকপুর কাঁচরাপাড়া এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে তার মা এবং তার বোন বসবাস করে। ওই যুবকের সাথে নিহত মহিলা বা নিহত কিশোরী বা যুবতীর যে পরিবার, তার সাথে কি পূর্ব পরিচিত ছিল? মানে যুবকটিকে কি তার পরিবারের সদস্যরাও চিনতো, কি জানতে পারছো? একদম, দেখো, ওই নিহত ছাত্রীর ভাই যেটা জানিয়েছে, ওই দুষ্কৃতী তাদের পূর্ব পরিচিত এবং তাদের বাড়িতে আসা যাওয়া ছিল কাঁচরাপাড়া এলাকাতে। আচ্ছা, বর্তমানে তো এখন পরিবারের অবস্থা খুবই দুঃখজনক ঘটনা, এখন বর্তমানে পরিবারের কি প্রতিক্রিয়া নিহতের? নিহতের পরিবারের দাবি তার মেয়েকে যারা খুন করেছে তাকে যেন শাস্তি দেওয়া হয় এবং অবিলম্বে তাকে গ্রেফতার করা হয়। আচ্ছা, ধন্যবাদ মঞ্জুর, তোমার থেকে জানতে পারলাম অনেক কিছু। তো আমরা যেটা দেখতে পারলাম যে একেবারে দুপুরবেলা, দিনের বেলাতে, দিনের আলো থাকাকালীন এক ছাত্রীর বাড়িতে ঢুকে তাকে শুট আউট করা হয়েছে। কতটা নির্মম এবং কতটা ভয়াবহ এই ঘটনা প্রমাণ করে দেয় যে মানুষ কতটা নৃশংস হচ্ছে। শুধুমাত্র আমরা যতটুকু জানতে পারি, ঘটনাটা খুবই দুঃখজনক। একটি মায়ের কোল খালি হয়ে গেল শুধুমাত্র একটি প্রেমের সম্পর্কে প্রত্যাখ্যানের জন্য। তো প্রথমত খুবই দুঃখজনক ঘটনা, দ্বিতীয়ত প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। একেবারে পুলিশ সুপারের অফিসের সামনে বাড়ি, সেখান থেকে বাড়িতে ঢুকে দোতলায় উঠে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা এবং সেখান থেকে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া। তো এইটা নিয়ে খুবই নিরাপত্তা ব্যবস্থার নিয়ে প্রশ্ন উঠছে, স্থানীয়দের মধ্যেও এই নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে, এটা আমরা জানতে পারছি। তো এই ঘটনা থেকে আমরা চলে যাব আরেকটি এরকম অশান্তির ঘটনা, যেখানে মালদায় ঘটেছে। মালদার কালিয়াচকে পরিত্যক্ত বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে। একটি দুটি না, 22টি বোমা উদ্ধার হয়েছে। তো ধুড়িটোলা গ্রামের এই ঘটনাটি, প্রথমে তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং বোম স্কোয়াড পৌঁছায়। বোমগুলিকে নিয়ে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে সেগুলোকে প্রথমে নিষ্ক্রিয় করা হয়েছে। তো প্রথমে আমরা প্রতিবেদনটি একবার দেখে নেব। মালদার কালিয়াচক থানার ধুড়িটোলা গ্রামে ফের একবার অশান্তির ছায়া নেমে এলো। সোমবার সকালে একটি পরিত্যক্ত বাড়ি থেকে 22টি তাজা বল বোমা উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে। কে বা কারা এই বিপুল পরিমাণ বোমা মজুত করেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ধুড়িটোলা গ্রামের একটি বাড়ি প্রায় 10 মাস ধরে ফাঁকা পড়ে আছে। বাড়ির মালিক বর্তমানে মালদার অন্য একটি থানা এলাকায় বসবাস করছেন। সোমবার সকালে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে ওই পরিত্যক্ত বাড়িতে সন্দেহজনক কিছু বস্তু মজুত করা হয়েছে। খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তল্লাশি চালানোর সময় বাড়ির ভেতর থেকে 3টি জার উদ্ধার করা হয়। জারগুলির ঢাকনা খুলতেই পুলিশ কর্মীরা দেখতে পান সেগুলোর ভেতর মোট 22টি তাজা বল বোমা রাখা আছে। বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়। আশেপাশের বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ দ্রুত এলাকাটি ঘিরে ফেলে। একই সাথে খবর দেওয়া হয় দমকল বিভাগ ও বম্ব স্কোয়াডকে। পরে বম্ব স্কোয়াডের দল ঘটনাস্থলে এসে বোমাগুলো পরীক্ষা করে এবং সেগুলোকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। এই ঘটনার পর থেকে ধুড়িটোলা এবং তার আশেপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আমার পাড়াতে
শুনলাম বম ছিল, পুলিশ প্রশাসন এসে বমগুলোকে উদ্ধার করে বাস্ট করেছে। 22টা বম ছিল। সেই কার বাড়িতে, ওই বাড়িতে কেউ থাকতো না, নিখিল মিলিটারির বাড়ির পাশেই বাড়ি। ওটা আমরা শুনলাম, শুনে গিয়ে পুলিশ প্রশাসনে এসে সে বমটাকে এই যে জঙ্গলে নিয়ে এসে বাস্ট করে। স্থানীয় বাসিন্দারা বলছেন সাম্প্রতিক সময়ে এই ধরনের ঘটনা এলাকায় শান্তি বিঘ্নিত করছে এবং তারা দ্রুত এর সমাধান চান। পুলিশ বর্তমানে জিজ্ঞাসাবাদ ও অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। তো আমরা যেটা জানতে পারলাম, মালদার কালিয়াচকে তাজা বল বোমার হদিশ পেয়েছে পুলিশ এবং সেই বোমা নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। কিন্তু তারপরেও প্রশ্ন থেকেই যাচ্ছে, শুধুমাত্র মালদার কালিয়াচক বলে না, খবরের শিরোনামে বারবার আসে বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার হওয়ার। সেই রকমই মালদার কালিয়াচকেও সেম ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, আমরা যেটা জানতে পারছি। কিন্তু এই যে বারংবার বোমার হদিশ পাওয়া, পুলিশের হাতে একটার পর একটা জায়গা থেকে বোমা উদ্ধার হওয়া, মানুষের মনে কতটা প্রতিক্রিয়া ফেলছে এবং কেন, কিসের জন্য এই বোমা বানানো হচ্ছে, সেটাও আমাদের কাছে প্রশ্নের মুখে ফেলছে। আমরা, তোমার কি মনে হয়, মানে বারবার বিভিন্ন জায়গা থেকে এই বোমা উদ্ধার হয়? মালদাতেই কয়েকবার বোমা উদ্ধার হয়েছে, মালদা থেকে এরকম উদ্ধার হচ্ছে এবং তো বারবার উদ্ধার হওয়ার পরেও, বারবার ধরা পড়ার পরেও বারবার কিন্তু বোমা এরকম দেখাই যাচ্ছে বিভিন্ন জায়গায়। এই কিছুদিন আগেই বিভিন্ন আম বাগান থেকে বোমা বারবার উদ্ধার হতে দেখা গেছে। আমরা আমাদের এক্সপ্রেস নিউজেই আমরা সেইগুলো দেখিয়েছি। তো এইরকম বারবার হওয়ার কারণটা বা সেখানে স্থানীয়দের কি প্রতিক্রিয়া, প্রথমে আমরা প্রতিনিধির থেকে জেনে নিতে চাইবো। আমাদের যে শানু ইসলাম আছে তার থেকে আমরা জেনে নেব। নমস্কার শানু, এক্সপ্রেস নিউজে তোমাকে স্বাগত। তো আমি সবার প্রথমেই জেনে নিতে চাইবো, মালদার কালিয়াচকের ধুরিটোলা গ্রামের যে বোমা উদ্ধারের ঘটনা, সেই ঘটনা কি প্রতিক্রিয়া ফেলেছে এলাকাবাসীর মধ্যে? বারবার এই যে বোমা উদ্ধার হচ্ছে, কি প্রতিক্রিয়া ফেলছে? একদমই দীপশিখা, তুমি যেমনটাই বললে, মালদার কালিয়াচকের ধুরিটোলা গ্রাম, ফের মালদা জেলায় অশান্তির আশঙ্কা। আর দেখো, একেবারে পরিত্যক্ত একটি বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো একটি দুটি নয়, 22টি তাজা বলবোমা। আর ঘটনাকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, আর পাশাপাশি আতঙ্কে রয়েছেন সেখানকার মানুষজন। আর স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 10 মাস ধরে বাড়িটি কিন্তু ফাঁকা রয়েছে, যেই বাড়িতে বোমা উদ্ধারগুলো হয়েছিল। আর মালিক সপরিবারে মালদার একটি অন্য এলাকায় বসবাস করছেন। আর দেখো, এদিন সকালে গোপন সূত্রে খবর পায় কালিয়াচক থানার পুলিশ। আর সেই বাড়িতে কিন্তু পুলিশ যায়, আর সেখানেই সন্দেহভাজন কয়েকটি জার রাখা আছে পুলিশ দেখতে পায়। সঙ্গে সঙ্গে পুলিশ তল্লাশি চালিয়ে ওই জারগুলির ভিতর থেকে কিন্তু উদ্ধার করে মোট 22টি বলবোমা। আর খবর ছড়িয়ে পড়তেই কিন্তু মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় চারপাশে। আতঙ্কে এলাকা কার্যত থমথমে হয়ে ওঠে। আর দ্রুত ঘটনাস্থলে ঘিরে ফেলে পুলিশ, আর খবর দেওয়া হয় দমকল ও বম স্কোয়াডকে। আর দেখো, কিছুক্ষণের মধ্যেই কিন্তু বম স্কোয়াড ঘটনাস্থলে এসে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে বোমাগুলি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে একে একে নিষ্ক্রিয় করে। তবে কে বা কারা ওই বাড়িতে বিপুল পরিমাণ বোমা মজুত করেছিল তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত নেমেছে কালিয়াচক থানার পুলিশ। আর প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা নাশকতার উদ্দেশ্যে বোমাগুলি মজুত করে রেখেছিল। আর দেখো, উল্লেখ্য, মালদা জেলায় গত কয়েক মাস ধরে একের পর এক বোমা উদ্ধার, গুলি চালানো, দুষ্কৃতীর দাপট নিয়ে প্রশ্ন ও এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘিরে রাজনৈতিক অশান্তি থেকে শুরু করে ব্যক্তিগত শত্রুতার জেরে প্রায় ঘটছে বিস্ফোরণ ও সংঘর্ষ। আর স্থানীয় মানুষজনরা যেটা অভিযোগ করছেন যে দুষ্কৃতীদের আনাগোনা ক্রমশ বাড়ছে মালদা জেলায়। দেখো, মালদা জেলায় যে একের পর এক ঘটনা ঘটছে তা নিয়ে কিন্তু বিহারের কিন্তু দুষ্কৃতীদেরও যোগসূত্র একটা পাওয়া যাচ্ছে। আর ফলে সাধারণ মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে কিন্তু দিন যাপন করছেন। আর দেখো, এই ঘটনায় কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনার পরেই কিন্তু সরব হয়েছে বিজেপি। আর বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই এলাকায় বোমা মজুত করছে। আর পঞ্চায়েত ভোট থেকে শুরু করে লোকসভা ভোট, আর দেখো সামনেই বিধানসভা ভোট, আর বিধানসভা ভোটের আগেই তারা কিন্তু এই বোমাগুলো মজুত রেখেছিল। আর অস্ত্র ভান্ডার গড়ে তোলা হচ্ছে মালদা জেলাকে। আর বিজেপির আরো যেটা দাবি,
প্রশাসনের নাকের ডগায় দুষ্কৃতীরা বোমা বানাচ্ছে, অথচ সরকার নীরব, প্রশাসন নীরব। আর অন্যদিকে দেখো, পাল্টা শাসক জানিয়েছে তৃণমূলের তরফে যে এই ঘটনার সঙ্গে শাসক দলের কোনো যোগ নেই, পুলিশ দ্রুত তদন্ত করছে, আর দোষীরাই যেই হোক না কেন শাস্তি পাবে। আর তৃণমূল যেটা দাবি করছে যে বিজেপি শুধু সব জায়গায় রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে মালদা জেলা পুলিশ জানিয়েছে যে আইন শৃঙ্খলা রক্ষা করতে তারা কিন্তু সর্বোচ্চ তৎপর। আর জেলা পুলিশ কিন্তু আরো জানিয়েছে যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আর দুষ্কৃতীদের চিহ্নিত করে কিন্তু দ্রুত গ্রেপ্তার করা হবে। ঘটনার কিন্তু ইতিমধ্যেই তদন্তে নেমেছে মালদা জেলা পুলিশ এবং কালিয়াচক থানার পুলিশ। আচ্ছা শানু, তুমি যেটা বললে যে মালদার এই বোমা উদ্ধার ঘিরে মালদার এবং বিহারের একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে, তোমার কেন মনে হচ্ছে যে মালদার সাথে বিহারের যোগসূত্র আছে এই বোমা উদ্ধারের সাথে? দেখো, আমরা দেখেছি মালদার এই যে একের পর এক ঘটনা, যেখানে তৃণমূল নেতা বাবলা সরকার খুন, তারপরে আরো অন্যান্য তৃণমূল নেতা খুন, মালদা জেলায় একের পর এক এই যে ঘটনাগুলো ঘটছে, সেখানে কিন্তু বিহারের একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে যে বিহার থেকে দুষ্কৃতীরা আসছে, আর এই যে মালদা জেলা বাংলাকে অশান্ত করে তারপরে তারা কিন্তু ওই বিহারেই চলে যাচ্ছে। কিন্তু পুলিশি তদন্তে কিন্তু বিহারেরও যোগসূত্র একটা কিন্তু পাওয়া গেছে। তার মানে মালদা জেলাকে কি বোমা তৈরির একটা খনি হিসেবে গড়ে তুলতে চাইছে? তুমি কি সেই রকমই বলতে চাইছো? একদমই, যেটা সাধারণ মানুষও বলছে, আর রাজনৈতিক দলগুলো এটাই কথা বলতে চাইছে যে মালদা জেলাকে কিন্তু একটা অশান্ত করার চেষ্টার জন্য এরকম দুষ্কৃতীরা কাজ করছে মালদা জেলায় এসে। আচ্ছা, তোমার এই আমি জানতে চাইবো, ঠিক বিধানসভা ভোটের আগে এই ধরনের বোমা উদ্ধারের চক্রগুলো বেশি কেন হচ্ছে? একদমই, বিজেপি যেটা জানাচ্ছে যে এই যে লোকসভা ভোট, পঞ্চায়েত ভোট, তার আগেও বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হয়েছে, বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার বিধানসভা ভোটের আগে এই যে বোমা গুলো মজুত রাখা হয়েছিল, তা কিন্তু ভোটের দিন হয়তো অশান্তি করার চেষ্টার জন্য দুষ্কৃতীদের দিয়ে তৃণমূলের নেতারা এই ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করছিল। কিন্তু তারা জানিয়েছে যে পুলিশ তদন্তে সেই বোমাগুলো উদ্ধার হয়েছে এবং বোম স্কোয়াড সেগুলোকে নিষ্ক্রিয় করেছে। আচ্ছা, শাসক দল এর বিরুদ্ধে কি বলছে, বিজেপির এই মন্তব্যের বিরুদ্ধে? শাসক দলের তরফে জানানো হয়েছে যে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগসূত্র নয়, পুলিশ সঠিকভাবে তদন্ত করছে, পুলিশি তদন্তে উঠে আসবে কে বা কারা এই বোমাগুলো মজুত রেখেছিল, আর পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। প্রত্যেকবারই যে কোনো ঘটনার সময় আমরা দেখতে পাই যে শাসক এবং বিরোধী দলের যে দোলাচল, সেই দোলাচলটা এই ঘটনার ক্ষেত্রেও কিন্তু জারি থেকেছে। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক যে উপরি দোষ প্রতিদোষের যে ঘটনা, সেই ঘটনার ক্ষেত্রে এই দোলাচলের মধ্যে পড়ে সাধারণ মানুষের এই মুহূর্তে কি বলছে, সাধারণ মানুষ কি বলছে এবং সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? একদমই, সাধারণ মানুষরা তারা যেটা অভিযোগ করছে যে রাজনৈতিক দলের যে আক্রোশ তার মধ্যে তারা পড়ছে, কারণ এই যে বোমা মজুদ, তারপরে আগ্নেয়াস্ত্র উদ্ধার, একের পর এক যে ঘটনা, তারা কিন্তু আতঙ্কে থাকছেন, কারণ তারা কিন্তু নাগরিক, তারা চাইছেন যে আমরা ভালোভাবে থাকবো, তারা কিন্তু নিরাপত্তা চাইছেন, কিন্তু তাদের নিরাপত্তা নিয়েও একটা কিন্তু প্রশ্ন উঠে আসছে এবং তারা কিন্তু এই নিয়ে আতঙ্কে রয়েছেন এবং এলাকায় কিন্তু এখনো কেউ বাড়ি থেকে বের হতে চাইছেন না। দেখো, ঘটনার পর এই যে কালিয়াচকের ঝুড়িটোলা গ্রামে ঘটনা, এই ঘটনায় কিন্তু আতঙ্ক বিরাজ করছে। আর তবে পুলিশের আশ্বাস, দোষীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না, এমনটাই জেলা পুলিশ জানিয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইবো যে তুমি বললে এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করছে, তো এলাকায় কি প্রশাসনের তরফ থেকে কোনো পুলিশ নিয়োগ এখনো করা রয়েছে? একদমই, জেলা পুলিশের পক্ষ থেকে সেখানে পুলিশি টহলদারি চলছে এবং পুলিশের ক্যাম্প করা হয়েছে। হ্যাঁ, একদমই। শানু, বর্তমানে কি পরিস্থিতি এখন? পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং পুলিশি টহলদারি চলছে, তোমাকে যেমনটাই জানালাম। আচ্ছা, মালদা শহর কি বিধানসভা ভোটের আগে কি বারুদের উপর রয়েছে এমন কি মনে হচ্ছে তোমার? হ্যালো শানু, শুনতে পাচ্ছ? হ্যাঁ, মালদা শহর কি এখন বারুদের উপর মনে হচ্ছে ভোটের আগে? হ্যাঁ, একদমই, তুমি যেমনটাই বললে যে মালদা শহর শুধু মালদা জেলা নয়, মালদা জেলার যে বিভিন্ন এলাকা,
দেখো মালদা জেলার কিন্তু বিহার রয়েছে, হরিশ্চন্দ্রপুর যে থানা, সেই হরিশ্চন্দ্রপুর থানায় রয়েছে কিন্তু বিহার। এছাড়াও কিন্তু বৈষ্ণবনগর যে এলাকা রয়েছে মালদার কালিয়াচকের বৈষ্ণবনগর, সেখানে কিন্তু বাংলাদেশ বর্ডার রয়েছে। দেখো একের পর এক যে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু তা নিয়ে কিন্তু বিহারের যোগসূত্র পাওয়া যাচ্ছে এবং দুষ্কৃতীদের আনাগোনা যেটা, সেই দুষ্কৃতীদের আনাগোনা কিন্তু বাড়ছে মালদা জেলায়, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা শানু, একটা জিনিস জানতে চাইবো যে বারবার এরকম বিহারের যোগসূত্র পাওয়া যাচ্ছে এই ধরনের অস্ত্র উদ্ধার বা বোমা উদ্ধারের জায়গায়, তো বিহার থেকে দুষ্কৃতীরা প্রবেশ করছে কি করে, তোমার কি মনে হয়? একদমই, দেখো পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে যে বিভিন্ন এলাকায় নাকা চেক পয়েন্ট করা হয়েছে আর বাংলা বিহার সীমান্তবর্তী এলাকায় নজরদারি দেওয়া হচ্ছে। তবে কোথায় নজরদারি? সাধারণ মানুষের এটাই প্রশ্ন যে নজরদারি কোথায়? যেখানে বিহার থেকে দুষ্কৃতীরা আসছে মালদা জেলায়, সেখানে এসে তারা দুষ্কৃতিমূলক কাজ করছে, আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে, বোমা নিয়ে আসছে, বোমা এসে এখানে তৈরি করছে। তো সেখানে এই যে নাকা চেক পয়েন্ট, তাদের যে নাকা চেকিং, অর্থাৎ তাদের যে নাকা চেকিং, সেটা কোথায়? সাধারণ মানুষ এই নিয়েও কিন্তু প্রশ্ন করছেন। আচ্ছা, এই সাধারণ মানুষের প্রশ্নের উত্তরে শাসক বা বিরোধী দল কি বলছে? দেখো বিরোধীরা বলছে যে সাধারণ মানুষ যেটা বলছে সেটা সঠিক, যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের মদতেই এবং তৃণমূল নেতাদের মদতেই এইসব কর্মকাণ্ড হচ্ছে। তবে তৃণমূলের তরফে জানানো হচ্ছে যে এইসব সঙ্গে তৃণমূলের কোনো যোগসূত্র থাকে না, পুলিশ তদন্ত করবে এবং পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে বলে একের পর এক ঘটনার পরও কিন্তু গ্রেপ্তার হচ্ছে। আচ্ছা, সক্রিয় থাকার সত্ত্বেও দেখছি আমরা বারবার দুষ্কৃতীরা প্রবেশ করছে। এর আগেও দেখেছি কালিয়াগঞ্জে, সেখানে দুষ্কৃতী হামলায় বোমায় এক কিশোরী নিহত হয়। তো এইখানেও মালদার এখন যা পরিস্থিতি, যে কোনো সময় এই ধরনের ঘটনা মালদাতেও ঘটতে পারে। এমনিতেই বিধানসভা ভোট, তার আগে তো বারুদের উপরে মালদা আমরা দেখতেই পাচ্ছি। তো এই ধরনের ঘটনা যখন তখন ঘটতে পারে। তো এই নিয়ে তুমি কি বলবে? একদমই, তোমাকে জানিয়ে রাখবো যে এই যে একের পর এক ঘটনা, সাধারণ মানুষ চাইছে যে পুলিশি নিরাপত্তা আরো বাড়াতে হবে। এই যে পুলিশ বলছে যে নাকা চেকিং হচ্ছে, বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা, বিভিন্ন এলাকায় নাকা চেকিং হচ্ছে, সেখানে কেন বারবার দুষ্কৃতীরা প্রবেশ করতে পারছে? তাহলে পুলিশের কি কোনো ব্যর্থতা রয়েছে? তারা চাইছে পুলিশ প্রশাসন সক্রিয় হলে এইসব যে দুষ্কৃতিমূলক কাজ এবং এই যে কর্মকাণ্ড এইসব কমবে এবং সাধারণ মানুষ তারা কিন্তু ভালো থাকতে পারবে। শুধুমাত্র তুমি বারবার যেটা বলছো যে এই ঘটনার সাথে মালদার এবং বিহারের যোগসূত্র আছে এবং বিহার থেকে কিছু ব্যক্তি এসে এই বোমা তৈরির কাজ করছে, কিন্তু তোমার কি মনে হয় শুধুমাত্র কি বিহার, মালদার কোনো ব্যক্তি বা কোনো কেউ কি জড়িত নেই এই ঘটনার সাথে? একদমই, তো সাধারণ মানুষ যেটা বলছে যে এই ঘটনায় স্থানীয় মানুষদের মদত রয়েছে, হয়তো স্থানীয় কোনো রাজনৈতিক নেতার মদত রয়েছে, তাছাড়া কি তারা এইভাবে প্রবেশ করতে পারে জেলায়? তাদের মদতেই এইসব কর্মকাণ্ড হচ্ছে। তোমার কি মনে হয় এখন যে পুলিশ যে নিরাপত্তা দিয়েছেন এবং এখন যে নাকা চেকিং থেকে শুরু করে যা সমস্ত কর্মকাণ্ড করছেন পুলিশ, সেটা যদি কিছুদিন আগে বা কিছু মাস আগে করতেন তাহলে কি এই ঘটনা বা বারবার এই বোমা উদ্ধারের ঘটনা ঘটতো বলে কি তুমি মনে করো? না না, একদমই না। পুলিশি নিরাপত্তা যদি ভালো থাকতো, পুলিশি নিরাপত্তা যদি জোরদার থাকতো, তাহলে এই যে ঘটনা, এই ঘটনা হতো না। এবং এই যে বারবার মালদা জেলায় একের পর এক মানে দুষ্কৃতিমূলক কাজ হচ্ছে, সেই দুষ্কৃতিমূলক কাজগুলো কিন্তু হতো না। আচ্ছা, শুধু মালদা জেলায় শুধু বিহার নয়, পাশে বাংলাদেশ বর্ডারও, তুমি কি মনে হয় বাংলাদেশি দুষ্কৃতীদেরও এর সাথে যোগসূত্র আছে? না, একদমই। বাংলাদেশে আমরা দেখতে পাইনি এর সঙ্গে যোগসূত্র, তবে বাংলাদেশিরাও প্রবেশ করছে জেলায়, তবে তাদেরকে পুলিশ বিএসএফ তাদেরকে সক্রিয়ভাবে গ্রেফতার করছে এবং তাদেরকে বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং তাদেরকে গ্রেফতার করছে। আচ্ছা, ধন্যবাদ শানু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা দেখতে পেলাম তিনটি পরপর ঘটনা, তিনটি ঘটনার যোগসূত্র না থাকলেও তিনটি ঘটনায় কিন্তু ভীষণভাবে ভয়ঙ্কর। একদিকে মালদার তিনটি ঘটনাই একেবারে আমাদের নিরাপত্তা ব্যবস্থার দিকে আঙুল তুলে দিচ্ছে যে নিরাপত্তা কোথায়। একদিকে দিন দাহারে ছাত্রীকে শুট আউট, অপরদিকে দিনের পর দিন প্রায় প্রতি মাসে মাসে বলা যেতে পারে মালদাতে বোমা উদ্ধার, আর একদিকে তো বিধায়কের ইডির হাতে গ্রেপ্তারি রয়েছে। তো বারবার এটাই প্রশ্ন তুলছে, মানুষের নিরাপত্তা কোথায়, মানুষ কোথায় এসে দাঁড়িয়েছে
এবং কবে পুলিশ আরো বেশি সক্রিয় হবে এবং আরো বেশি জোরদার করবে তাদের কাজকর্ম। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। ধন্যবাদ। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।